ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের 10 পর্বের বিশেষ ধারাবাহিক আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই বিষয়টি মাথায় রেখে আমরা উচ্চ রক্তচাপের নানা দিক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথিরা যুক্ত হচ্ছেন পুরো দেশ থেকে। আজ আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে যিনি যুক্ত হয়েছেন, চলুন তার সাথে পরিচিত হওয়া যাক। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ বদিউজ্জামান। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। উচ্চ রক্তচাপ নিয়ে আসলে অনেক রকমের ধারণা, ভুল ধারণা রয়েছে। এরকমই কিছু বিষয় নিয়ে আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। একেবারে শুরুতে আপনি যদি আমাদেরকে বলতেন যে উচ্চ রক্তচাপ মানে অনেকে বোঝেন যে হ্যাঁ, রক্তচাপটা বেশি, কিন্তু কত রক্তচাপ হলে আমরা উচ্চ রক্তচাপ বলবো, এই বিষয়টি নিয়ে অনেক রকমের মত পার্থক্য থাকে। আপনি যদি শুরুতেই আমাদেরকে বলতেন। প্রথমে ধন্যবাদ এটিএন নিউজকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রিত করার জন্য। প্রথম কথা হচ্ছে যে উচ্চ রক্তচাপ কাকে বলা হয়। রক্তচাপ হচ্ছে যখন আমাদের রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহ হয়, রক্ত প্রবাহিত হওয়ার সময় এটা রক্তের দেয়ালের উপর যে চাপের সৃষ্টি করে, এটি হচ্ছে উচ্চ রক্তচাপ। এখন এই রক্তচাপটা যখন একটা নির্দিষ্ট মাত্রার উপরে দীর্ঘ সময় থাকে বা প্রতিনিয়ত থাকে, তখন এটাকে উচ্চ রক্তচাপ বলা হয়। তাহলে যেটা প্রশ্ন করলে যে কত হলে আমরা উচ্চ রক্তচাপ বলবো, খুব সংক্ষেপে যদি আমি বলি এবং সাধারণের বোঝার জন্য বলি, তাহলে বেশি জটিল না করলে, যে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের রক্তচাপ হওয়া উচিত 120/80, এটা একটা স্ট্যান্ডার্ড। কিন্তু যদি কারো রক্তচাপ প্রতিনিয়ত দীর্ঘ সময়ের জন্য 140/90 অথবা এর অধিক থাকে অনবরত প্রতিনিয়ত, তাহলে আমরা ধরে নেব যে উনি উচ্চ রক্তচাপে ভুগছেন। তবে এর বাইরেও আরও অনেক বিভাজন আছে, অনেক জটিলতা আছে, তো ওগুলোতে আমরা না যাই। সাধারণে বোঝার জন্য আমরা এটাই বলতে পারি যে কারো রক্তচাপ যদি দীর্ঘ সময়ের জন্য 140/90 অথবা এর অধিক থাকে, তাহলে আমরা ধরে নেব উনি উচ্চ রক্তচাপে ভুগছেন। এবং এই ব্যাপারটা নিয়েও আরও কিছু প্রশ্ন থাকে, যেমন এই যেটা আপনি বলছিলেন যে এত এর বেশি থাকতে হবে। অনেকের মনে একটা ধারণা থাকে, হয়তো উনি কোনো স্ট্রেসে আছেন বা অনেক পরিশ্রমের কাজ করেছেন বা কোনো একটা কারণে তার লাইফস্টাইলে কিছু চেঞ্জ এসেছে, হঠাৎ করে একদিন খারাপ লাগলো, ব্লাড প্রেশারটা মেপে অনেকে ভেবে ফেলেন যে আমার মনে হয় হাই প্রেশার হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে যদি এরকম ভাবার কোনো কারণ নেই, কারণ আপনি পরবর্তী যে আসবেন ধীরে ধীরে হয়তো জানতে পারবেন যে রক্তচাপ মাপার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় গেলে এই জিনিসগুলো বাদ পড়ে যাবে, এগুলো থাকবে না। যেগুলো আমাদের, এই যে আপনি বলেন হঠাৎ করে খুব কেউ রেগে গেল বা কোনো পারিপার্শ্বিক কোনো কারণে চাপে হলো বা হেঁটে আসছে অনেকক্ষণ পথ, তো এগুলো তো বাদ দিতে হবে রক্তচাপ মাপার সময়। একটা রক্তচাপ মাপার নির্দিষ্ট নিয়ম আছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, যে ওই নিয়মের মধ্যে দিয়ে গেলে এই ঘটনাগুলো বা এই কোনো প্রভাব ফেলবে না আমাদের। এই নিয়মগুলো নিয়ে যদি এখন তাহলে একটু আমাদেরকে বলতেন যে কিভাবে আসলে আইডিয়ালি যদি আমরা বলি যে রক্তচাপ মাপতে হবে কিভাবে। প্রথম কথা হচ্ছে যে রক্তচাপ মাপার এখন তো মানে বিশ্বেই উৎসাহিত করা হচ্ছে বাসায় রক্তচাপ মাপার, যেটাকে আমরা বলি হোম ব্লাড প্রেশার মনিটরিং। অত্যন্ত আধুনিক এবং বিশ্বস্ত কিছু যন্ত্র পাওয়া যায়, যেগুলো আপনি বাসায় চাইলে নিজেই নিজের ব্লাড প্রেশার মাপতে পারেন। তবে এখানে একটা ব্যাপার আছে যে আপনাকে জানতে হবে ওটা ব্যবহার বিধি, কারণ প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেরই একটার সাথে একটা সামান্য কিছু তারতম্য থাকতে পারে। তো আপনাকে ম্যানুয়াল করে জেনে নিতে হবে প্রথমে। যে জিনিসটা সবাই ভুল করে, যে মেশিন ঠিকই কেনা হয়, কিনে বাসায় লাগিয়ে প্রেশার মাপেন, হয়তো দেখা যাচ্ছে যে ঠিক কাফটা যেভাবে লাগানোর কথা, হাতের যে জায়গায় লাগানোর কথা, যতটুকু উচ্চতায় কোনো এর উপর লাগানোর কথা, এবং যে সেন্সরটা আছে সেই সেন্সরটা যেখানে থাকার কথা ওভাবে লাগান না, যার জন্য উচ্চ রক্তচাপ মাপাটা ভুল হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বলা হয়, আপনি যখন ভাববেন যে আপনার রক্তচাপ মাপবেন, আপনি তার আগে কোনো চা খাবেন না, কফি খাবেন না, কমপক্ষে 5 মিনিট চেয়ারে বসে হেলান দিয়ে বিশ্রাম নেবেন, তারপর আপনি রক্তচাপ মাপবেন। সবচেয়ে ভালো হয় রক্তচাপ মাপার সময় হাতটা বা সামনে কোনো টেবিলে রাখে। অনেকে আমরা হাত ঝুলিয়ে রেখে বলি রক্তচাপ মেপে দাও, হবে না, রাখতে হবে টেবিলে। এখনও ব্যাপার আছে, টেবিলের উচ্চতা হতে হবে এমনটা যাতে এই টেবিলের উচ্চতার সাথে আপনার হার্টের উচ্চতা মিলে যায়, তাহলে
তারপর আপনি সেই টেবিলে আপনার যন্ত্র রাখবেন, ওটাকে কাফটা মিলাবেন, তারপর আপনি রক্তচাপটা মাপবেন। এই প্রক্রিয়া যদি যান তাহলে আপনি যে বললেন যে অন্যান্য যেগুলো আমাদের প্রভাব ফেলতে পারে সেগুলো কিন্তু রুল আউট হয়ে যায়। সুতরাং আমরা যদি এভাবে মাপি তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের উচ্চ রক্তচাপের ভুল রিডিং আসবে না। আর আরেকটা যেটা বলে রাখি সেটা হচ্ছে যারা হোম মনিটরিং ইউজ করেন তাদের প্রত্যেকেরই উচিত প্রতি মাসে বা 2 মাস পর পর এই যন্ত্রটাকে রিচেক করা যে এই যন্ত্রটা কি সঠিক রিডিং দিচ্ছে কি না। উপায় কি? সেটা হচ্ছে যে আপনি যারা ভালো রক্তচাপ মাপতে পারে এমন কোনো প্যারামেডিক্স বা নার্স বা ডাক্তার পরিচিত থাকলে তাকে এনে আপনি প্রথমে আপনার যন্ত্র দিয়ে মাপবেন, দেখবেন কি রিডিং আসছে, তারপর ওনাকে দিয়ে মাপাবেন ম্যানুয়াল মেশিনে, দেখবেন ওখানে কি রিডিং আসছে। যদি দুটো রিডিং কাছাকাছি হয় তো ভাববেন যে আপনার যন্ত্র ঠিক কাজ করছে, এবং এটা প্রতি 2 মাস অন্তর অন্তর করতে হবে। অনেক সময় একটা যন্ত্র আমরা ব্যবহার করেই যাচ্ছি দেখা যাচ্ছে পরে ভুল রিডিং দিচ্ছে। সুতরাং এগুলো খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং আসলে এই ব্যাপারগুলো খুব জরুরি। ভুল রিডিং এর উপরে আসলে ডিপেন্ড করে কোনো চিকিৎসা বা কোনো লাইফস্টাইল চেঞ্জ, এই ব্যাপারগুলো আসলে ঠিক না। আমরা যেহেতু আসলে অনেক রকমের ধারণা এবং অনেক যেই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলা হয় না, এই ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। একটি বিষয় আসলে আমি একটু আনতে চাই, সেটা হচ্ছে যে এখন দেখা যায় যে অনেকেই আছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেক রকমের সাপ্লিমেন্ট নিয়ে থাকেন। কেউ হয়তো প্রোটিন নিচ্ছেন, হয়তো তারা জিম করছেন, হয়তো তারা মাসেলটাকে বড় করতে চাচ্ছেন, বা বিভিন্ন কারণে ওনারা ভাবছেন যে আমি যদি এক্সট্রা করে প্রোটিন পাউডার খাই তাহলে আমার হয়তো স্বাস্থ্য ভালো হবে। অনেকে বিভিন্ন রকমের ভিটামিন খাচ্ছেন এবং ঠিক ডোজটা হয়তো ওনারা জানেনও না। কেউ হচ্ছে বছরের পর বছর একটা কোনো নির্দিষ্ট ভিটামিন খেয়ে গেলেন, উনি জানেন না যে আমাকে কবে এটা বন্ধ করতে হবে বা আদৌ বন্ধ করতে হবে কিনা। এই যে ডাক্তারের পরামর্শ ছাড়া এই রকম কোনো একটা সাপ্লিমেন্ট, এগুলোর কি কোনো ইফেক্ট পড়তে পারে কিনা উচ্চ রক্তচাপের এবং সার্বিকভাবে ভালো থাকার উপরে? আচ্ছা, ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলো আছে, ওটিসি বলি আমরা, ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলো যেগুলো কিনতে আপনার ডাক্তার প্রেসক্রিপশন লাগে না, সেগুলো পুরো বিশ্বের লোকজন কিন্তু কিনে খাচ্ছে এবং তাতে কোনো বাধা নেই। বাধা যদি থাকতো তাহলে কিন্তু এগুলোকে প্রেসক্রিপশনবিহীন ড্রাগ বলা হতো না, যদি ক্ষতিকারক হতো। তবে হ্যাঁ, অবশ্যই আপনি প্রয়োজন ছাড়া যদি মাসের পর মাস বছরের বছর ভিটামিন খেতে থাকেন, ক্যালসিয়াম খেতে থাকেন বা বিভিন্ন সাপ্লিমেন্ট খেতে থাকেন, আমি নিঃসন্দেহে এটা শরীরের উপর ক্ষতিকর প্রভাব আছে। আমি বলবো যে আপনার যদি সত্যিকার অর্থে কোনো ভিটামিন বা ক্যালসিয়াম বা এই জাতীয় কোনো খেতে হয়, অবশ্যই ডাক্তার পরামর্শ নেওয়া উচিত। আপনি যেটা বললেন যে এটা রক্তচাপের উপর প্রভাব ফেলে কিনা, এই পর্যন্ত কোনো গবেষণায় সেরকম কিছু পাওয়া যায়নি। তবে যদি এরকম যে সাপ্লিমেন্ট ইউজ করা হচ্ছে সেই সাপ্লিমেন্টে যদি লবণের আধিক্য থাকে তাহলে এটা নিঃসন্দেহে রক্তচাপের উপর প্রভাব ফেলবে। এখন আমরা তো জানি না, ওর বেশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলো ভেষজ থাকে। এই ভেষজগুলোর মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো বর্ণনা ঠিকমতো থাকে না। হয়তো দেখা গেল ওর মধ্যে সোডিয়ামের পরিমাণ বেশি আছে, উনি খেয়েই যাচ্ছেন জানেন না এই সোডিয়ামের কারণে ওনার রক্তচাপ বাড়ছে। সুতরাং আমি বলবো যে কোনো সাপ্লিমেন্ট খাওয়ার আগে আপনার উচিত একজন ডাক্তার পরামর্শ নিয়ে তারপর খাওয়া, এবং দীর্ঘ সময় তো অবশ্যই না খাওয়া উচিত নয়। আমরা লবণের ব্যাপারটাতে যখন আসলাম, ঠিক তখন আসলে লবণ নিয়েই অনেক প্রশ্ন থাকে উচ্চ রক্তচাপের সাথে। এক ধরনের প্র্যাকটিস আছে আমাদের দেশে, রান্নাতে যতটুকু লবণ ব্যবহার করা হলো তারপরও যখন তারা খেতে বসেন তখন আবার আলাদা করে কাঁচা লবণ খাওয়া হয়। এই ব্যাপারটা কতখানি নিরাপদ এবং কতটুকু লবণ আসলে এইভাবে খাওয়া নিরাপদ? রান্নার পরেও আসলে লবণ খাওয়া বা দেয়া আসলেও আপনি কি মনে করেন নিরাপদ কিনা, এই ব্যাপারে বিস্তারিত একটু যদি বলতেন। আমি আমার রোগীরা জিজ্ঞেস করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন যে স্যার আমি কি খাবো না, কি খাওয়া নিষেধ? আমি বলি 1 নম্বর হচ্ছে লবণ। তো বলে স্যার 2 নম্বর কি? আমরা 2 নম্বরও লবণ। স্যার 3 নম্বর কি? আমরা 3 নম্বরও লবণ। মানে এটা বলার উদ্দেশ্য তাদেরকে বোঝানো যে লবণটা কতটুকু ইম্পর্টেন্ট রক্তচাপকে কমানোর জন্য। রক্তচাপে কী হয়, আপনার যত শরীরে সোডিয়াম বাড়বে আপনার রক্তনালীর ভিতরে জলীয় পদার্থ বা মানে পানির আধিক্য বাড়বে এবং রক্তচাপ বাড়বে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিকমেন্ডেশন আছে তাতে একজন লোক প্রতিদিন 5 গ্রাম বা তার নিচে থাকতে হবে তার লবণ। 5 গ্রাম মানে একটা টেবিল চামচের সমান চামচ সারাদিনে কিন্তু। আচ্ছা, এখন আমাদের দেশে কিন্তু অ্যাজ এ হোল আপনি যেটা বললেন যে আমরা এমনিই লবণ তো বেশি খাই, আমার তরকারিতে আমরা লবণ বেশি দিই, তারপর কেউ আবার পাতে লবণ খায়। এটা তো নিঃসন্দেহে বাদ দিতে হবে। এবং এই লবণ খাওয়ার যে প্রবণতা, এটা অনেকে মনে করে যে আমি তো আচ্ছা ঠিক আছে আমি তরকারিতে লবণ কম দিচ্ছি, পাতেও লবণ খাচ্ছি না, তাহলে আমি বেঁচে গেলাম। কিন্তু উনি খাচ্ছেন কি, উনি চানাচুর খাচ্ছেন, উনি সিঙ্গারা খাচ্ছেন, উনি বাইরের ফাস্টফুড খাচ্ছেন, বা আরও অন্যান্য যে বাইরের খাবার যেগুলোতে চটপটি খাচ্ছেন, এগুলোতে প্রচুর লবণ থাকে। সুতরাং আমরা ইনডাইরেক্টলি না জেনে অনেক খাবারই খাই যেগুলোতে প্রচুর লবণ থাকে।
এবং লবণের যে মানে রক্তচাপ উচ্চ রক্তচাপের প্রধান শত্রু, এবার কোনো সন্দেহ নাই। সুতরাং আমি সবাইকে বলবো, যদি আপনি একটা খাবার কমাতে চান আপনার রক্তচাপের কারণে, সেটা হচ্ছে লবণ কমাতে হবে। সেটা অনেকে আবার ধারণা আছে, স্যার একটু লবণটা একটুখানি ভেজে খাই, না ভেজেও খাওয়া যাবে না, সব লবণ লবণ, সেটা হচ্ছে কথা। এবং রান্নাতেও আসলে ব্যবহারের ক্ষেত্রে পরিমিত বমি থাকতো। অনেকে বলে যে ঠিক আছে পাতে লবণ নিলাম না, রান্না লবণের বাড়িয়ে দিলাম, আর সেটাও করা যাবে না। লবণ নিয়ে আসলে খুবই সতর্ক থাকতে হবে এবং না হলে আসলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যাবে না, সমস্যা মোটেও হবে। রাখা যাবে না। যদি কেউ উচ্চ রক্তচাপের চিকিৎসাটা ঠিকমতো না করেন, অনেকে এই ধরনের একটা প্র্যাকটিসে থাকেন, যেহেতু এটা আসলে দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে যেতে হয়। কিছুদিন খেয়ে ওনারা মনে করেন 7 দিন খেলাম, এখন কিছুদিন না খাই। আবার হয়তো ওনারা 1 মাস পরে আবার 7 দিন যখন কিছুটা হয়তো খারাপ লাগছে, তখন আবার কয়েকদিন ওনারা ওষুধ নিলেন, তারপরে আবারও ঠিকমতো ওনারা সময় মতো বা নিয়ম মতো নিচ্ছেন না। এই কেসগুলোতে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে যদি চিকিৎসাটা এটা তো ঠিক অবশ্যই অত্যন্ত ভুল একটা কাজ, করা উচিত না। কারণ এইটা খুবই কমন একটা প্র্যাকটিস যে ব্লাড প্রেশার ওষুধ একবার খাওয়া শুরু করলো, যখন দেখা গেলো প্রেশারটা কমে গেছে হয়তো বন্ধ করে দিল। এটা একদম ভুল। কারণ এটাতে অত্যন্ত বিপদের সম্ভাবনা আছে। যেমন আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে প্রেশারটা কন্ট্রোল আছে, আবার বন্ধ করে দিলেন, 3-4 দিন পর হঠাৎ করে প্রেশারটাকে শ্যুট করতে পারে, এবং শ্যুট করে ব্রেন স্ট্রোক থেকে আরম্ভ করে যে কোনো ধরনের মারাত্মক মানে পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই জন্য আমি বলবো যে কখনোই কোনো রোগী চিকিৎসকের পরামর্শ ছাড়া তার উচ্চ রক্তচাপের ওষুধ বন্ধ করবেন না। ডোজ কমানো বাড়ানো সব কিছু পরামর্শক্রমে করতে হবে। এটা খুবই কমন অভ্যাস, এবং এটাতে আমাদের রোগীরা প্রায়ই দেখা যায় যে তারা ওষুধ বন্ধ করে দেন, এবং সেটা কারো পরামর্শে, দেখা গেল বাড়ির পাশে কারোর পরামর্শে, ফার্মেসির একটা ছেলে আছে তার পরামর্শে, কিংবা তার কোনো আত্মীয় আছে উনি ডাক্তার নন তার পরামর্শে, এগুলো করা যাবে না। একবার আপনি যদি ওষুধ শুরু করেন, তাহলে এটা ডোজ বাড়ানো কমানো বন্ধ করা সবই আপনার ডাক্তারের সাথে কথা বলে তারপর করতে হবে। এর ব্যাপারে কোনো দ্বিমত নেই কারো। অন্যান্য কোনো রোগের কি ইফেক্ট পড়ে? যেমন ধরেন একজন উচ্চ রক্তচাপ রোগী, উনি হয়তো ওষুধ নিচ্ছেন, উনি হয়তো জ্বরে ভুগলেন 7 দিন, অথবা হয়তো ওনার পেটে কিছু সমস্যা হলো, এই ধরনের কোনো অসুখ বিসুখের কি ইফেক্ট আছে উচ্চ রক্তচাপের, বা তখন কি ওনার ওষুধের ডোজ অ্যাডজাস্ট করা দরকার? অবশ্যই। এখন একটা লোক যদি সাডেনলি ধরেন ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া হলে পানি শূন্যতা সৃষ্টি হয়, পানি শূন্যতা হলে রক্তচাপ কমে যাবে, ওই সময় তো সে অবশ্যই বন্ধ করে। তবে সেক্ষেত্রে অবশ্যই উনি ওনার ডায়রিয়ার জন্য যার চিকিৎসা নিচ্ছেন, যে ডাক্তারের চিকিৎসা, তাকে বললে হবে যে আমি ওষুধ খাচ্ছি, এখন আমার ডায়রিয়া হচ্ছে, আমি ওষুধ বন্ধ করবো। ডাক্তার নিশ্চয়ই বলবে ঠিক আছে আপনি বন্ধ করেন। বা অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য কারণে কোনো একটা ওষুধ খাচ্ছেন, অ্যাজমা হোক বা যাদের রিমাটোলজিক্যাল ডিসঅর্ডার আছে তাদের জন্য অনেক সময় স্টেরয়েড খেতে বলা হয়, সেই স্টেরয়েড খেলে প্রেশার বেড়ে যায়। তখন তাকে বলতে হবে যে আমি স্টেরয়েড খাচ্ছি, আমার প্রেশার বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডাক্তার সাহেব আবার তার ওষুধটাকে অ্যাডজাস্ট করে দেবেন যাতে তার প্রেশারটা না বাড়ে। সুতরাং বাড়া এবং কমা দুটোই হতে পারে যে কোনো অসুখে। সেক্ষেত্রে অবশ্যই উনি ডাক্তারের পরামর্শ নিয়ে তার ওষুধটা অ্যাডজাস্ট করবেন। এমন না যেটা একদম পরিবর্তন করাই যাবে না, মাঝে মধ্যে এমন হতে পারে যে তার ওষুধ বন্ধ করা লাগতে পারে, তবে অবশ্যই এটা উনি ওনার ডাক্তারের সাথে পরামর্শ করে বন্ধ করবেন। এটা হচ্ছে আমাদের পরামর্শ সবার ক্ষেত্রে। তার মানে অন্যান্য রোগের সময় ওনাকে কিছুটা সাবধান হতে হবে এবং ডোজটাকে অ্যাডজাস্ট করতে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওষুধ ছাড়া আর কি কি জীবনযাত্রার পরিবর্তন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে? এটা তো বহুল প্রচলিত, আমরা সবাই জানে আজকাল মানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। কয়েকটা জিনিস আছে, খুব সহজ কিছু ব্যাপার আছে। প্রথম হচ্ছে যে ওজন কমানো। এটা সবাই বলে ওজন কমানো, ওজন কমান, আর ওজন কতটুকু কমাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এটা একটা আছে, একটা ফিগার আছে যেটাকে আমরা বিএমআই বলি। এটা যে কেউ অনলাইন থেকে তার নিজের বিএমআই মাপতে দুটো লাগে, একটা নিজের ওজনটা লাগবে আর হাইট লাগবে সেন্টিমিটারে বা মিটারে। এটা দিয়ে ক্যালকুলেট করে বের করতে হবে, তার নিজে অঙ্ক করতে হবে না। তারা অনলাইনে গেলে তারা বিএমআইটাকে বলা হয় 18 থেকে 24-এর মধ্যে রাখতে হবে। মিনিমাম 18, ম্যাক্সিমাম 24। এর মধ্যে যদি আপনার বিএমআই থাকে তাহলে আপনি ভাববেন যে আপনার ওজনটা ঠিক আছে। এর নিচেও যাওয়া যাবে না, এর উপরেও যাওয়া যাবে না। এবং বলা হয় যে ওজন যার বেশি আছে, ফর এক্সাম্পল একজন লোক সে যদি ব্লাড প্রেশার, তার উচ্চ রক্তচাপে আক্রান্ত হয় এবং তার যদি ওজন বেশি থাকে, সে যদি 5 কেজি ওজন কমাতে পারে, তার প্রেশারের যে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যায়। এগুলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রেগুলার পরিশ্রম করা। এটার একটা সঠিক যে সপ্তাহে আপনি 150 মিনিট হাঁটবেন
অথবা ব্যায়াম করবেন, হালকা ব্যায়াম। 150 মিনিট আপনি 5 দিনও করতে পারেন, 3 দিনও করতে পারেন, 4 দিনও করতে পারেন। তবে ভালো হয় 5 দিনে করলে, তাই 30 মিনিট করে 5 দিন করলেন। কারো সময় কম থাকে, সেই 150 মিনিট 4 দিনও করতে পারে, কিন্তু করতে হবে 150 মিনিট। এবং সেটা কী ধরনের? খুব হেভি এক্সারসাইজ না, দ্রুত হাঁটা যেটাকে বলা হয়, অথবা হালকা ব্যায়াম, এটা করা হতে পারে। 3 নম্বর হচ্ছে খাদ্যে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, লবণের আধিক্য কমানো, আর কিছু খাবার দাবার মধ্যে ফ্রেশ শাকসবজি, ফলমূল এগুলো খাওয়া, তারপর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে, সামুদ্রিক মাছ, এগুলো খাওয়া। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মানসিক চাপ। এখন আপনি বলেন যে মানসিক চাপ কীভাবে কমাবো? আধুনিক বিশ্বে তো মানসিক চাপ নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে ছোট ছোট বিষয়ে যাতে আমি রিয়েক্ট না করি। এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক উচ্চ রক্তচাপের জন্য, হার্টের জন্য, সব কিছুর জন্য। সুতরাং মানসিক চাপটা কমাতে হবে, 1 নম্বর কথা। আর সবচেয়ে নেগলেক্টেড যে অংশটুকু সব আমরা বলি না, সেটা হচ্ছে ঘুম। ঘুমাতে হবে 7 ঘন্টা, এবং সেই ঘুমটা দিনের যে কোনো সময় দিলে হবে না। বায়োলজিক্যাল ক্লক আছে আমাদের শরীরে, একটা বায়োলজিক্যাল ক্লক আছে, সেই ক্লকটাকে মেনে চলতে হবে আপনাকে। আপনি রাত 2টায় ঘুমালেন, সকাল 9টায় উঠলেন, 7 ঘন্টা হলো হবে না। তো আপনাকে ঘুমাতে হবে আর্লি, উঠতে হবে আর্লি। এই 7 ঘন্টা, যেই সময়টাকে আপনার বায়োলজিক্যাল ক্লক বলছে যে আপনার ঘুমানো উচিত, সেই সময় ঘুমাতে হবে। এবং এখনকার দিনে এই যে এত অল্প বয়সের লোকজনের হার্টের অসুখ হচ্ছে, উচ্চ রক্তচাপের ভুগছে, এই জটিলতার পিছনে একটা বড় কারণ হচ্ছে ঘুমের স্বল্পতা অথবা অনিয়ন্ত্রিত অনিয়মের ঘুম। তো এই নিয়মগুলো যদি মেনে চলে, এক্সারসাইজ করে, ওজন কমায়, ধূমপান বর্জন করা, চর্বিযুক্ত খাবার বর্জন করা, অ্যালকোহল বর্জন করা, এগুলো মেনে চললে কিন্তু সত্যিকার অর্থে যদি কেউ মেনে চলে, অনেকাংশেই দেখা যায় যে ওষুধের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যায়। হয়তো সে আগে 3টা ট্যাবলেট খেত, এগুলো করে দেখা গেল মাত্র 1টা ট্যাবলেট খেয়ে তার প্রেশার কন্ট্রোলে আছে। সুতরাং এগুলো হচ্ছে জীবনধারা পরিবর্তনের একটা বড় অংশ। আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। ফিরে এলাম বিরতির পর। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজনে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, আমরা কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ে, এবং আজকে আমাদের এই পর্বে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ বদিউজ্জামান। আরও একবার আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা বিরতির আগে বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে পেয়েছি। এবার একটু আপনার কাছে জানতে চাই যে এই বছর এই যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে আমরা পালন করছি, প্রতিপাদ্য বিষয়টা কি? প্রতিপাদ্য বাংলায় যদি বলি, বলছে যে আসুন আমরা সবাই মিলে রক্তচাপকে নিয়ন্ত্রণ করি, নিয়মিত রক্তচাপকে মাপি, এবং আমাদেরকে জীবনটাকে সুস্থ রেখে দীর্ঘদিন বেঁচে থাকি। এটা হচ্ছে বাংলায় বলতে গেলে এটি হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়, যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করব এবং নিজেদের জীবনটাকে আরও দীর্ঘস্থায়ী করব। এটা হচ্ছে মেইন কথা এবারের প্রতিপাদ্য বিষয়। উচ্চ রক্তচাপকে কখনো কখনো আমরা জানি যে নীরব ঘাতক বলা হয় বা সাইলেন্ট কিলার। কেন আমরা নীরব ঘাতক বলছি? এটা হচ্ছে যে মানুষের একটা ধারণা আছে যে কারো যে ব্লাড প্রেশার বাড়ে, তার হয়তো তীব্র মাথা ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হবে, অথবা কিছু একটা হবে, আর তা না হলে তো ব্লাড প্রেশার হবে না। কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন যে শতকরা 80% ক্ষেত্রে উচ্চ রক্তচাপের রোগীরা কোনো সিমটম ফিল করেন না, এবং তাদের অজান্তেই কিন্তু উচ্চ রক্তচাপটা হয়ে যাচ্ছে। এবং এই জন্যই বলা হচ্ছে নীরব, কারণ সে টেরই পাচ্ছে না যে তার ভিতরে এই রোগটা বাসা বাঁধছে। কিন্তু এটা যে নীরব তার মানে এই নয় যে ক্ষতি করছে না, কিন্তু নীরবেই আপনার ক্ষতিগুলি করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। এই জন্য এটাকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে রোগীরা সিমটম টের পেতে পারে, যেমন মাথা ব্যথা করা, বুক ধরফর করা, চোখে ঝাপসা দেখা বা শ্বাসকষ্ট হওয়া। তবে এদের সংখ্যা কিন্তু খুবই কম। বেশিরভাগ 80% কিন্তু টেরই পায় না তার ব্লাড প্রেশার বাড়ছে। সুতরাং এটা বুঝতে হবে, এর মানে এই না যে আমার কোনো সিমটম নাই মানে আমি ভালো আছি। এটি এবারে বোঝাতে যাচ্ছে যে আপনি দয়া করে এটা ধরে নেবেন না যে আপনার মধ্যে কোনো সিমটম নাই বলে আপনি একদম সুস্থ আছেন। এটা নয়, আপনি অবশ্যই নিয়মিত ব্লাড প্রেশার মাপবেন, দেখেন না ব্লাড প্রেশার আছে কি না। এটা যেহেতু বেশিরভাগ 80% লোকেই টের পায় না যেটা ভেতরে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে নীরব ঘাতক।
টের যখন পাচ্ছে না কেউ, তার মানে আমাদেরকে আগে থেকে সচেতন হওয়াটা আরও অনেক বেশি জরুরি। সেক্ষেত্রে আসলে প্রিভেনশনের জন্য বা যাতে আসলে কারোর আরও অনেক বড় বেশি জটিলতা সৃষ্টি না হয়ে যায়, কিভাবে আমরা আসলে সাবধান হব, আমাদের কখন থেকে বা কোন বয়স থেকে রক্তচাপ পরীক্ষা করা উচিত, স্ক্রিনিংয়ের জন্য আসলে আমরা কি করব আর্লি ডিটেকশন যাতে আমরা নিশ্চিত করতে পারি? তার আগে আমি একটু বলে রাখি, বেশিরভাগ জানতে চায় যে উচ্চ রক্তচাপ কী ক্ষতি করে আমাদের। আমি কিছু করলাম না, তো আমার সমস্যাটা কী? 4টা অর্গান, শরীরের মোট 4টা অর্গানে এটা ক্ষতি করে। 1 নম্বর হচ্ছে ব্রেইন, স্ট্রোকের মূল কারণ। 2 নম্বর হার্ট, যেটা হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিউরের মূল কারণ। 3 নম্বর হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, কিডনির ক্ষতিগ্রস্ত করে। আর 4 হচ্ছে চোখ, যেটা রেটিনার উপর প্রভাব ফেলে অন্ধত্ব করতে পারে। সুতরাং এই 4টা অর্গানের উপর নীরবে এটা ক্ষতিকর করে যায়। সুতরাং যেটা আপনি বললেন, তাহলে আমি কী করব, কখন জানবো? বলা হয় যে 18 বছর পার হয়ে যাওয়ার পর প্রতিটা লোক বছরে অন্তত একবার, তা না হলে অ্যাটলিস্ট 2বার করে প্রেশার মাপবে, তার কোনো সিমটম থাকুক বা না থাকুক। যদি পরিবারে বাবা মা ভাই বোন বা চাচা, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যাকে বলি আমরা, মামা খালা চাচা ফুফু, এদের মধ্যে যে উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আপনি আরও বেশি সাবধান হয়ে যাবেন অল্প বয়স থেকে। 18 বছর বয়স থেকে বলা হয়েছে প্রতিদিন মাপবেন। আর যদি আপনি সচেতন হন, তাহলে আপনি আর্লি বয়স থেকেই আপনার উচ্চ রক্তচাপ হওয়ার আগে থেকে আপনি খাবার নিয়ন্ত্রণ করেন, লবণ কম খান, ওজন কম বাড়তে দিন, রেগুলার এক্সারসাইজ করেন, তাহলে আপনাকে এটা ব্যাপারটা এমন নয় যে আমি আগে হোক ব্লাড প্রেশার তারপর আমি এগুলো শুরু করব, এটা কিন্তু নয়। অনেকে তাই ভাবে যা শাখা হয়ে নিক, এটা যাতে নাই হয়, সেটা যদি আমরা আগে থেকে শুরু করে প্র্যাকটিস করি 18 বছর বয়স থেকে, তাহলে কিন্তু অনেকেরই দেখা যায় এগুলো নাও হতে পারে। সুতরাং ওই যেটা বললেন যে তাকে মাপতে হবে প্রেশার, আজকাল সবার বাসায় ব্লাড প্রেশার মেশিন আছে। সুতরাং ব্লাড প্রেশার মাপার জন্য কারোর কাছে যেতে হয় না, বাসায় বসে আপনি ইজিলি মাপতে পারেন। জাস্ট ধৈর্য, প্রতি 1 মাসে একবার মাপলেন বা 6 মাসে একবার মাপলেন, এটা খুব বেশি দরকার। আর সবচেয়ে বেশি দরকার যাদের ফ্যামিলি হিস্ট্রি খুব স্ট্রং, যাদের ফ্যামিলিতে অনেকেরই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তাদের জন্য এটা নিয়মিত মাপাটা খুব জরুরি আছে। এবং প্রতি বছর 2বার তাদেরকে এই ব্লাড প্রেশারটা মেপে রাখা উচিত এবং মেপে দেখতে হবে যে কীভাবে ভালো থাকা যায়। অনেকগুলো বিষয় নিয়ে আসলে আপনার কাছে তথ্য পেয়েছি। আরেকটি ছোট্ট বিষয় নিয়ে একটু জানতে চাই, যেটা আপনি এরই মধ্যে আমাদেরকে বলেছেন যে বাড়িতে রক্তচাপ মাপার ব্যাপারটা নিয়ে। সেক্ষেত্রে আমাদের কিছু ডিজিটাল মেশিন আছে, এই মেশিনগুলোতে আসলে রিডিংটা ঠিক আসছে কিনা, হয়তো একটা সময় ঠিক ছিল, পরবর্তীতে কোনো একটা সময় গিয়ে এটা ঠিক নাও থাকতে পারে। এই ব্যাপারে আপনারা কি পরামর্শ দেন, কিভাবে আসলে এইটা মেনটেন করতে হয় যাতে ঠিক রক্তচাপটা মাপা যায়? প্রথম হচ্ছে যে বাজারে অনেকগুলো মেশিন আছে, আপনারা দয়া করে একটু বেশ ভালো ভালো কিছু কোম্পানি আছে, আপনারা দাম কম খুঁজে যে কোনো মেশিন কিনবেন না দয়া করে। কিছু নাম করা কিছু কোম্পানি আছে যাদের মেশিনগুলো মানে ওয়ার্ল্ড ওয়াইডই এটা রেকগনাইজড, ওদের মেশিন কিনবেন 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মেশিনটা কিনে শেষ হবে না, ওটা ব্যবহার প্রণালী জানতে হবে একদম। যেটা আমি আগেও বলেছি আপনাকে, এটা কীভাবে কাফটা লাগাতে হয়, কীভাবে, যেমন ধরেন আপনি এক্সাম্পল দেন, আপনি ব্যাটারি কমে গেছে যন্ত্রের, ব্যাটারি কমে গেলে কিন্তু রিডিং ভুল আসবে, কিন্তু আমি খেয়াল করিনি ব্যাটারি কমে গেছে। অথবা আপনি হয়তো বা যখন লাগানোর আগে ওই কাফটা কিছুটা ইনফ্লেটেড ছিল, তাহলে ভুল আসবে। তো এইগুলি খুব খেয়াল রাখতে হবে এবং কারোর কাছে জেনে নিতে হবে, যে আপনি না জানেন কাউকে ডেকে দেখান যে ভাই কীভাবে ভাবতে হয়। 1 2 নম্বর হচ্ছে প্রতি 1 মাস, যেটা আমি আগেও বলেছি, 1 মাস 2 মাস পর পর এটা ক্যালিব্রেট করা মানে হচ্ছে আপনি একজন লোক বা নার্স হোক বা প্যারামেডিক হোক বা ডাক্তার হোক, যিনি ভালো প্রেশার মাপতে পারেন, তাকে ডেকে আনবেন বা তার কাছে যাবেন মেশিনটা নিয়ে, বলবেন যে তখন আপনার এই মেশিন দিয়ে রক্তচাপ মাপবেন এবং ওনাকে বলবেন ওনার যে ম্যানুয়াল মেশিনটা আছে ওটাতে মাপতে, দেখবেন যে দুটোতে রিডিং খুব বেশি তফাৎ হয় কিনা। এটি হচ্ছে একমাত্র পথ কনফার্ম করা যে আপনার মেশিনটা সঠিক কাজ করে। আমাদের প্রতি মাসে একবার, অ্যাটলিস্ট 2 মাসে একবার করতে হবে, কারণ এই মেশিনগুলো দীর্ঘদিন কাজ করতে করতে একসময় সেন্সরগুলো নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যার জন্য ভুল রিডিং দেয়। যার জন্য বেশিরভাগ রুগীরা বলে যে আমাদের কাছে আমরা বেশি রক্তচাপ পেলে বলেন, আমি বাসায় তো মাপি, আমার তো 100/60 আসে, আপনি কেন বলেন এত বেশি প্রেশার? দেখা যায় যে আপনার ভুল মাপছে, ভুলভাবে মাপছে। সুতরাং এই মেশিনগুলো একদিকে যেমন সাহায্য করছে, আবার এই মেশিনগুলোর উপর অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের অনেক সময় বিপদের দিকেও ঠেলে দিতে পারে। সুতরাং এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে সবাইকে। অনেকগুলো বিষয় নিয়ে আসলে আপনার কাছ থেকে আমরা শুনলাম। আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন আমাদের আজকে এই আলোচনা থেকে। আমাদের অনুষ্ঠানে এসে এই যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এত বিষয় নিয়ে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন আপনারা দেখছেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।
সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস।